আপনারা ভালো আছেন সবাই? আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান আলোচক, উপস্থিত সদস্যবৃন্দ, আগত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল ইজ্জতের শুকরিয়া জ্ঞাপন করছি। মহান প্রভু এক একজনকে এক এক জায়গা থেকে এসে আজকের এই ছোট্ট পরিসরে আমাদেরকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। অনেক আনন্দের মাঝে একটু বেদনা, শান্তি লাগে নাই আপনাদের আজকে অনুষ্ঠানটা দেখে। তবে আগ্রহ করে অনেক বড় অনুষ্ঠান দেখে চলে আসছিলাম। চট্টগ্রামে অনেক বড় ইয়া ছিল, আপনারা আমার মেহমান, আমার অন্তর থেকে মেহমানদারি করতে পারিনি। তারপর আমি একটা কথা বলবো, আমি আপনাদের মতো কবি না, সাহিত্যিক না, আমার জ্ঞান আপনাদের চেয়ে অনেক কম। আসছে পথে আধারে নেমে, তাই বলি তুই থাকবি থেমে, বীরের মতো জ্বালাও বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তুই বোকার মতো বসে থাকলে চলবে না। যারা কবি তারা কবিতা লিখে যাবেন, যারা সাহিত্যিক সাহিত্য চর্চা করে যাবেন, যারা সংগঠন চর্চা করে যাবেন। এরকম আধার আসবে চলার পথে, তার জন্য পথ ছেড়ে যাবেন না। যারা এখানে আছেন আর যারা এখান থেকে চলে গেছেন, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। তবে একটা কথা বলবো, বিজ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র। আল্লাহ আপনাদেরকে জ্ঞান দিয়েছে, মেধা দিয়েছে, বুদ্ধি দিয়েছে, কলম দিয়েছে, এই কলমটা গড় দিয়েছে। কিন্তু কবি সাহিত্যিকদের মধ্যে এমন কিছু দেখা যায় মাঝে মধ্যে, জ্ঞানের আলোকে ব্রেনের তাড়নায় আল্লাহর পথ ছেড়ে কুফরি কালামে লিপ্ত হয়ে যায়। এমন কবি হতে যায় না। এই যে বিজ্ঞানের কলমের কালি শহীদের রক্তের চেয়ে পবিত্র, পবিত্র হাদিসে যে জিনিসটা আছে, ওই কলমের কালি ধরুন, যেটা শহীদের রক্তের চেয়ে পবিত্র হয়, যেটা মানব কল্যাণে কাজে আসে। আমরা শিক্ষা বলি, সব শিক্ষা শিক্ষা না, কিছু কুশিক্ষা আছে। সব খাদ্য খাদ্য নয়, কিছু কুখাদ্য আছে। এমন কবি হন যে কবি আপনি চলে যাবেন, এক সময়ে দুঃখ মিয়া দেখেন আজকে পুরা জাতি, পুরা বিশ্ব তাকে স্মরণ করছে, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। কিন্তু ওই সময় আপনাদের মতো এরকম একজন চর্চাশীল ইয়া ছিলেন, দুঃখ মিয়া ছিলেন, হোটেল বয় ছিলেন। বিভিন্ন স্তরে বিভিন্ন পর্যায় থেকে উনি ওনার সাহিত্য চর্চা করে গেছেন। আর আরেকটা জিনিস বলবো, আমি সুকিয়াফার রেফারেন্স দিয়ে, ভাই একটা মানুষ হন। মানুষের মাঝে মানুষ খোঁজা অনেক কষ্ট। MAN মানি অথরিটি নিড। যার ন্যূনতম টাকা আছে, যার কর্তৃত্ব আছে, অথরিটি আছে, পার্সোনালিটি আছে, ব্যক্তিত্ব আছে, যার সৎভাবে বড় হওয়ার স্বপ্ন আছে, ইট ইজ কল্ড ম্যান। MAN। কিন্তু কবি সাহিত্যিকদের মধ্যে এই দুইটা শব্দের একটা অংশ দেখা যায় না। তারা উদাসীন, তারা ফ্যামিলি সম্পর্কে ধারণা রাখে না। সে কবি সাহিত্যিক, কবি সাহিত্য নিয়ে দৌড়াচ্ছে, তার ফ্যামিলি কিভাবে চলছে, আর্নিং সোর্স কি, তার নিড নাই। অধিকাংশ কবি সাহিত্যিকদের নিড নাই। আর নিড যদি না থাকে, তাহলে প্রকৃত মানুষের কাতারে আপনিও আসেন না। অনেক কিছু লিখে গিয়েছেন, লিখে যাচ্ছেন, দেশকে অনেক কিছু দিয়ে যাচ্ছেন, পাশাপাশি আপনার পরিবারও, আপনার সন্তান, আপনার মা বাপ, ওরাও দেশের নাগরিকের একটা অংশ। ওদেরকে বাদ দিয়ে, নিজের সংসার বাদ দিয়ে, নিজের ছদ্মবেশে অনেক কিছু করেন, সেটাও কিন্তু কারো কাম্য নয়। এই ক্ষেত্রে বলবো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আছে, তোমরা তোমাদের উত্তরসূরিকে অন্যের মুখাপেক্ষী করে রেখে যাওয়ার চেয়ে অধিকত ধন সম্পদ শালী রেখে যাওয়া উত্তম। আপনারা আপনাদের কলমে জাতির যেন কল্যাণ আসে, আপনাদের কলমে জাতির মঙ্গল আসে, আপনাদের কলমে যেন এই পার ও পার দুই পার থাকে। এতে করে কোনো দলীয় সংগঠন নয়, কবি সাহিত্যিকদের সংগঠন, মানবিক সংগঠন, আত্মার সংগঠন, ভ্রাতৃত্বের সংগঠন, বিরোধের সংগঠন নয়। আজকে আমি ছোট্ট পরিসরে জায়গা দিতে পারি নাই। ইয়েস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চেয়ারম্যানের পক্ষ থেকে আমার এখানে এসে যত প্রকার কষ্ট পেয়েছেন, সমস্ত কষ্টটা আমি নিলাম। আর যত প্রকার সৌন্দর্য আপনাদের সংগঠনটাকে দিলাম। পোস্টার একটা কিচ্ছু না। আমি সুকিয়াফাকে প্রথমে বোঝানোর চেষ্টা করছি, পোস্টার নাথিং ম্যাটার, এটা কিচ্ছু না, কিছুক্ষণ পরে চলে যাবে। মনের পোস্টার হচ্ছে আসল পোস্টার। যে মনের পোস্টারে আসেন, এই পোস্টারে নিয়ে, এগুলো নিয়ে আগে পরে এই যে অসুন্দরটা করা, আপনারা যারা নেতৃত্বে আছেন, তাহলে জুনিয়ররা কি শিখবে আপনাদের কাছ থেকে?
আপনাদের আজ দেখেছি সদর ব্রাহ্মণবাড়িয়া থেকে বিভিন্ন জায়গা থেকে লোকজন আসছে আপনাদের সংগঠনে আজকে। তাহলে সিনিয়রদের এমন অবস্থা, আমি নিজেও এজ চেয়ারম্যান হিসেবে আমি একটু আজকের এই বিব্রত। আমি এই জিনিসটা দেখার জন্য আজকে অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম দেখে আসছি। আমার কি প্রোগ্রাম জানেন, বলবো আপনাদেরকে? ওই ভাইদেরকে বললেন যারা এখান থেকে চলে গেছে, দেখছি আমার আপন বড় ভাই ছেলের বিবাহ আজকে, আমার সন্তানের বিবাহ অনুষ্ঠান অ্যাভয়েড করে আজকে আপনাদের মাঝে আমি। আপনারা আমার মেহমান 70 জন লোক আসবে, কোনো বিশৃঙ্খলা হচ্ছে কিনা, সুবিধা হবে কিনা, কি হচ্ছে, ও আমার ফ্যামিলি, কিন্তু আপনারা আমার ফ্যামিলি না। এখানে এসে যদি কষ্ট পান, যদি এতজন লোক নিচ থেকে উঠতে না দেয়, করোনার পিরিয়ড, যদি সরকারের কোনো পারমিশন নেওয়া নাই, আমাদের 70 জন লোক নিয়ে মিটিং করবো, কোনো পারমিশন নাই, অপ্রত্যাশিত কিছু এসে যদি আপনাদের ঝামেলা হয়, তাহলে আমি ওখানে থাকি শান্তি পাবো না। আপনাদের নিরাপত্তার সাথে সকাল থেকে আপনাদের আশপাশে এমন একটা অনুষ্ঠান আপনাদেরকে সহযোগিতা করার জন্য, ব্যানারে নাম আসার জন্য, ব্যানারে নাম আসার জন্য নয়। আমি এস গ্রুপ অফ ইন্ডাস্ট্রি চেয়ারম্যান, এর আগে আমি একজন শিক্ষক এবং শিক্ষক টিচার ইনস্ট্রাক্টর, প্রাথমিক গণশিক্ষা অধিদপ্তর চট্টগ্রাম ডিভিশনের মাস্টার ট্রেনার, 2600 শিক্ষক আমার স্টুডেন্ট, আমার প্রাইমারি হেড টিচার আমার স্টুডেন্ট। বাংলাদেশ, সুইডেন এবং জাতিসংঘ 3 রাষ্ট্র প্রতিনিধি সনদ আছে, শিশু অধিকার সনদ। আমি শিশু অধিকার নিয়েও কাজ করি, আমি সামাজিক অবস্থা নিয়ে কাজ করি, আমি ইএস গ্রুপ নিয়ে কাজ করি। আজকে যে ইএস দেখেছেন, ওয়াইইএস, 2008 সালে 13 আগস্ট বাণিজ্য মন্ত্রণালয় থেকে চীন মৈত্রীতে 111 সময় আমি স্বর্ণপদক পাই, মাইক্রো ইন্স্যুরেন্সের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে অবদানের স্বীকৃতি। ওই দিন আমার গলায় স্বর্ণের মেডেলটা পরাই দিতে বলছিলেন ডক্টর গোলাম মুস্তাকিম স্যার, বাণিজ্য উপদেষ্টা, বাণিজ্য সচিব, যে জাতির ভাগ্য তুলে দিলাম তোর কাঁধে, পারলে কিছু করিস। ওই দিনে স্যারকে বললাম যে স্যার, ইয়েস স্যার, ওই চীন মৈত্রীতে বসে ওই ইএস এর জন্ম, ইয়াং এডুকেশন এন্ড সোসাইটি, যুব শিক্ষা এবং সমাজ, 3টা জিনিস নিয়ে আমি কাজ করছি। বর্তমানে ইএস গ্রুপে 5টা মৌলিক অধিকার নিয়ে আমরা কাজ করছি: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। আমার প্রত্যেকটা কাজের একটা বিউটি আছে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাচ্ছি, উনি রিয়েলাইজ করছেন এই দেশে ভূমিহীন, গৃহহীন লোকদের কেমন দুর্দশা। রাস্তার পাশে যখন আমরা ঘরে 2-3টা কম্বল গায়ে দিয়ে থাকতে পারি না, কাঁপছি, ওই সময় রাস্তার পাশে মহিলাগুলি, ছেলেগুলি, ছোট ছোট বাচ্চাগুলি কেমনি ভাবে ছোট্ট একটা ছেলে খাতা দিয়ে, তাও জুটছে না, রাস্তার পাশে সময় কাটাচ্ছে। সেও মানুষ, আপনারও মানুষ। ও মায়ের সন্তান, আপনারও মায়ের সন্তান। ও মায়ের দুধ খাচ্ছে, খেয়ে বড় হচ্ছে, আপনারও মায়ের দুধ খেয়ে বড় হচ্ছে। আজকে আপনারা কবি সাহিত্যিক, লেখাপড়া ছাড়া বড় হতে পারেন নাই, শিক্ষা অর্জন করছেন। আপনারা কি সরকারি স্কুলে পড়েছেন? আপনারা পড়ছেন না পড়েন নাই, আই ডোন্ট নো। আমি আমার কথা বলি, আমি যখন চট্টগ্রাম কলেজে জিওগ্রাফি ডিপার্টমেন্ট থেকে বৃত্তি নিতে যাচ্ছিলাম, তখন বৃত্তি টাকাটা ডক্টর সালেহ জহুর এক পাশে ধরেছে, আমি টাকাটা ধরে টান দিয়েছিলাম। তখন বলে যে, বাবা দাঁড়াও, টাকাটা তো তোমার জন্য, একটু পরে না। তো ওনার হাত একভাবে, আমার হাত একভাবে, বলে যে এটা কার টাকা দিচ্ছি জানো? তো বললাম, স্যার এটা সরকারের বৃত্তির টাকা। না জি, আগে শুনো, এখান থেকে কৃষকের টাকা আছে, এই টাকা থেকে মুচির টাকা আছে, রিক্সাওয়ালার টাকা আছে, মেতরের টাকা আছে, মুচির টাকা আছে, সবার টাকা আছে। আজকে তুমি কয় টাকা বেতন দিচ্ছ আমাকে? বললাম 40 টাকা। 30 দিনে 40 টাকা বেতন দিচ্ছ, তাহলে একদিনে কত টাকা? 22টা ক্লাস করছো, একটা ক্লাসে 2 টাকা 3 টাকা, এই 2 টাকা দিয়ে 4টা ক্লাস করছো, 20 পয়সা। আমি তোমার বাবার টাকা দিয়ে তোমাকে টিচিং দিতে আসি নাই, আমাকে সরকার বেতন দিয়েছে। আর সরকারের ওখানে কৃষক, কুলি, মজুর, শ্রমিক, যে ছেলেটা আমার মতো ছেলেটা আজকে রাস্তা রিক্সা চালাচ্ছে, তার ওই রিক্সার গ্রামের শ্রমের টাকা দিয়ে আজকে আমি এখানে। এই দেশে যে যত বড় শিক্ষিত, আজকে আপনারা জেনে রাখুন, এই জাতির কাছে প্রত্যেকে তত বড় ঋণী। আপনার বাবার টাকায় কেউ বড় হইতে পারেন নাই। আপনার এই কলমে যদি জাতির ঋণ পরিশোধ না হয়, কাল কিয়ামতের মাঠে ঋণ নিয়ে পৃথিবী থেকে বিদায় হবে। সাহিত্যিক ভাইরা, এই জিনিসটা একটু রিয়েলাইজ করুন। এই জিনিসটা রিয়েলাইজ করতে গিয়ে, এই গৃহহীন, ভূমিহীন মানুষকে ভূমি, গৃহ দিতে গিয়ে, অন্নহীন মানুষকে অন্ন দিতে গিয়ে 12 বছর রিসার্চ করে সর্বনিম্ন একটা প্ল্যান, একটা অ্যাপস ক্রিয়েট করে 2020 সালে মাননীয় প্রধানমন্ত্রী যখন বলেছিলেন এ দেশে ভূমিহীন, গৃহহীন কেউ থাকবে না, আমি একটা ফাইন্যান্সের এডিশনাল এমডি 1,75,000 টাকা
মোর দেন 2 লক্ষ টাকা স্যালারি ছেড়ে, আমার স্যারেরা ডিফেন্স ছেড়ে, বিভিন্ন জায়গা থেকে ছেড়ে আজকে ইএস গ্রুপের একজাক তরুণ, একজাক ইয়াং মানুষ বিএস গ্রুপ নিয়ে ডাইভ করেছি, যেখানে সামান্য নামে মাত্র মূল্যে টাকায়, মাত্র 10,000 টাকার বিনিময়ে, বুকিং এর বিনিময়ে একটা অসহায় লোককে, তাকে 1 কাঠা জায়গা রেজিস্ট্রির টাকা ব্যবস্থা করা, তার ঘরের টাকা ব্যবস্থা করা এবং তার পরবর্তী প্রজন্ম চলার জন্য একটা ব্যবস্থা করা, এমন একটা কনসেপ্ট আজকে ইএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে আছে, যা 10,000 টাকাও নাই। এমন প্রোডাক্ট আমরা বাজারে এনেছি যে প্রোডাক্ট 1,000 টাকা জমা দিয়ে 2,000 টাকার প্রোডাক্ট নিবে, 2,000 টাকা জমা দিয়ে 4,000 টাকার প্রোডাক্ট নিবে, এভাবে 8,000 টাকা জমা দিয়ে 16,000 টাকার প্রোডাক্ট নিবে, 16,000 টাকা থেকে 10,000 টাকার একটা প্লট বুকিং নেবে, একটা প্লট বুকিং নিয়ে 6,000 টাকা দিয়ে সে বিজনেস করবে। আর আজকে সে 10,000 টাকা দিয়ে 1 কাঠার একটা প্লট বুকিং করলো, এর মৃত্যুর পরে যদি আল্লাহ না চাক কাল সকালে সূর্য তার জন্য না থাকে, ওই এতিম বাচ্চাদেরকে 90 ডেজে বিনা পয়সায় আমরা প্লট রেজিস্ট্রেশন দিচ্ছি, ওই এতিম বাচ্চাদেরকে আর কোনো টাকা নিচ্ছি না। আমরা একটা অ্যাপস গিফট করেছি প্রত্যেককে, যে অ্যাপস থেকে একটা সে রেজিস্ট্রির টাকা পাবে, ওই অ্যাপস থেকে ঘরের টাকা পাবে এবং ওই অ্যাপস থেকে চলার টাকা পাবে। পাশাপাশি ওই ঘরটা হচ্ছে একটি ঘর একটি শিল্প, ওই একটি ঘর একটি শিল্প বের করেছিলাম আমি 2015 সালে, যখন দেখেছি দিনাজপুর, রংপুর, দিনাজপুরের দিকে কিছু লোক যৌতুকের জন্য সুইসাইড করেছে, কিছু লোক যৌতুকের জন্য মেরে ফেলছে নারীকে। আচ্ছা আপনারাই বলুন সাহিত্যিক ভাইরা বা ইয়া ভাইরা, 2 জন বিয়ে করে যৌতুক দেয় নারী, 2 জন ঝগড়া করে মারি খাবে নারী, দুপুরবেলা মেহমান আসছে খালি পেটে নারী, শীতকালে 1 জোড়া জুতা আছে খালি পায়ে নারী। কিন্তু ওরা তো মায়ের জাতি, যে মায়ের গর্ভে আমার জন্ম। কেন আমাদের মায়েরা এই অবহেলিত? মায়েরা, আমি রিসার্চ করে দেখেছি, জাতিসংঘের একটা গবেষণায় দেখা গেছে একটা মা, একটা নারী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা পুরুষের 2 গুণ পরিশ্রম করে। এত পরিশ্রম করো কেন সে নির্যাতিত? শুধু তার হাতে অর্থ নাই। তো একটা নারী ঘরে বসে তার হাতে অর্থ ইনকাম করতে পারে, পদ্মার সহিত ঘরে বসে কাজ করে পুরুষের পাশাপাশি তাকে অংশগ্রহণ করতে পারে, এমন একটা সিস্টেম আমি এনেছি, একটি ঘর একটি শিল্প। বাংলাদেশের 50টা জেলায়, 500 থানা উপজেলায়, 5,000 ইউনিয়ন থেকে 1 লক্ষ নারী সে তার ঘরে বসে ট্রেনিং করবে পদ্মার ভিতরে, ওখান থেকে শিখবে, আমরা তাদেরকে দ্বারা উৎপাদন করাবো, তাদের উৎপাদিত দ্রব্য দেশীয় আন্তর্জাতিক বাজারে সেল করে তাদেরকে অর্থনৈতিক স্বাবলম্বী করব। এই আমার ইএস গ্রুপের একটি ঘর একটি শিল্পের একটা কনসেপ্ট। এখন যাদের ঘরেই নাই তাদের কি দেখুন তো, এই দেশে 60% লোক আজীবন ভাড়াটিয়া, তারা প্রথমে 3 রুমের ভাড়াটিয়া, 3 রুম থেকে আসছে 2 রুমে, 2 রুম থেকে আসছে 1 রুমে, 1 রুমের ভাড়াও দিতে পারে না। 1 রুমের মাঝখানে একটা পর্দা দিয়ে, এক পাশে তার নতুন ছেলে বিয়ে করেছে, ছেলের বউ থাকে, আরেক পাশে ছোট একটা ছেলে মেয়ে নিয়ে মা বাপ থাকে। এমন ফ্যাথেটিক সিন কি আছে? আজকে করোনার পিরিয়ডে 21 দিনের মাসুম বাচ্চা, ছোট্ট বাচ্চা সহ ঝড়ের কোলে বের করে দিয়েছে না? তাহলে কে তাদের জন্য কেউ আগে এসে নাই? এই স্বাধীনোত্তর বাংলাদেশ, স্বাধীনের পরে এই বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে কোন লোক, কোন হাউজিং ব্যবসায়ী তাদের কথা চিন্তা করে নাই, যারা 2 থেকে 3 রুমের ভাড়াটিয়া, যারা মানবিক জীবন যাপন করে, যারা 2-3 মাস পর পর কোনো ঘরের ফার্নিচার ফেলে ভাড়া দিতে পারে না, বিদেশে চলে যায়, যারা আজও রাত্রে রাস্তায় বসে থাকে। কি দোস্ত রাস্তায় বসে আছে কেন? ফ্যাক্টরির বেতন হয় নাই, ভাড়া দিতে পারতেছি না, মালিক বাসায় উঠতে দিবে না, রাতটা কোনো রকম রাস্তায় কাটা যায়, কালকে বন্ধু বান্ধব থেকে টেনে নিয়ে ভাড়া নিতে আসবো। ইয়েস গ্রুপ তাদের জন্য এগিয়ে এসেছে। শুধুমাত্র টাচ ইউর ড্রিম, আমার স্লোগান হচ্ছে টাচ ইউর ড্রিম। তুমি তোমার স্বপ্নে টাচ করো। তুমি 10,000 টাকা বুকিং দাও, 10,000 টাকা একটা প্লট দিচ্ছি তোমাকে, 10,000 টাকা একটা অ্যাপস দিচ্ছি তোমাকে, লাগবে না, 10,000 টাকা একটা অ্যাপস দিচ্ছি তোমাকে, যে অ্যাপস থেকে যে ইনকাম আসছে, ওই ইনকাম থেকে তুমি এখান থেকে 1 কাঠা জায়গা রেজিস্ট্রি করো, এখান থেকে তুমি 10 লাখ টাকা ঘরের মেটেরিয়ালস পাবা, 3 লাখ টাকা ঘর করার টাকা পাবা। তারপর তোমার ঘরটা হবে একটি ঘর একটি শিল্প। এখান থেকে একজন মেল একজন ফিমেল 2 জনকে আমরা ট্রেনিং অ্যারেঞ্জ করব, যুব উন্নয়ন ট্রেনিং দিবে, গভর্নমেন্ট সার্টিফিকেট দিবে, ব্যাংক ক্ষুদ্র ঋণ দিবে, আমরা কাঁচামাল দিব, তাদেরকে অর্ডার দিব বাইরে দিয়ে, এদের অর্ডার আমরা কিনে নিয়ে আন্তর্জাতিক বাজারে সেল করব। সুতরাং ওই ঘরে আর অভাব থাকবে না। যখন তার অভাব থাকবে না, তখন ভালোবাসা পয়দা হবে, ভ্রাতৃত্ব পয়দা হবে এবং মানুষের মাঝে একটা বন্ধন সৃষ্টি হবে। সুতরাং এই কনসেপ্ট নিয়ে আজকে ইএস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড কাজ করছে মানব কল্যাণে। আপনাদের মতো কবি সাহিত্যিক যারা মানব কল্যাণে কাজ করছেন, ভাই বাঁচতে হলে অর্থ লাগবে, অর্থ ছাড়া বাঁচার কোনো কি নাই, সাধ্য নাই। দেখুন আজকে যদি সাহিত্যিকদের একটা সুন্দর সংগঠন থাকতো,
আজকে যদি সাহিত্যিকদের একটু স্বাবলম্বী থাকতো, তারা মিলে যদি আজকে একটা রুম নিত তাদের সাহিত্য অফিস, ওই অফিসে কেউ ডোনেশন দিয়ে একটা নিজস্ব ভবন থাকতো, তাহলে আজকের এই ঘটনাটা সৃষ্টি হতো না। ঠিক আজকে এখান থেকে হচ্ছে, আরেকদিন সংসার থেকে হবে, আরেকদিন আপনার বাল বাচ্চা থেকে হবে। মিনিমাম মানুষ চলার জন্য যে অর্থ প্রয়োজন, এই অর্থ আমার আপনার প্রত্যেকের জীবনে লাগবে। আর সুদমন্ত্রভাবে অল্প শ্রমে এই অর্থ উপার্জনের একটা উপযুক্ত প্লেস ইয়েস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। আপনারা আসুন, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। ফার্স্ট প্রাধান্য দিচ্ছি যে কলম আপনাদের হাতে আছে, এই কলম যেন মানব কল্যাণের কাজে আসে। আপনার কল্যাণ আল্লাহর তরফ থেকে সাধিত হবে। আর আপনাদের কল্যাণের জন্য ইয়েস গ্রুপ সহ আরো অসংখ্য কোম্পানি এই দেশে রয়ে গেছে। একটু মনের চোখে, হৃদয়ের চোখে রিসার্চ করুন, আসুন, বুঝুন। সারাদিন কাজ করেন না, একটা সময় নিজের ইয়ের জন্য রাখুন। আল্লাহ তাআলা কি বলেছে? তোমরা ফজরের নামাজ পড়ে রিজিকের সন্ধানে নেমে পড়ো, রিজিক আমার হাতে, বাট তোমাদেরকে সন্ধানে নামতে হবে। এখন আপনারা সাহিত্য চর্চা করবেন, তার ফাঁকেও আপনাদের সৎ রিজিকের সন্ধানে নামতে হবে। আর নামলে যারা যেসব কোম্পানি আপনাদের এই সাহিত্য চর্চাকে মূল্যায়ন করবে, আপনাদেরকে সম্মান করবে, সম্মানের পাশাপাশি কর্ম দিবে, কর্ম থেকে আপনার জীবন সুন্দর হবে, এমন একটা প্রতিষ্ঠান ইয়েস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আমরা আপনাদের এই সুস্থ ক্ষেত্র দেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। কেউ যদি আসেন আমাদের এখানে, তারা সুন্দর অবস্থান পাবেন। এই বলে আজকের আবারও বলি, এই অসৌন্দর্যগুলি আমাদের জন্য, আমার জন্য। সমস্ত অসৌন্দর্যটা এজ এ চেয়ারম্যান হিসেবে আমি নিলাম, সমস্ত সৌন্দর্যগুলি আপনাদেরকে দিলাম। সামনে করোনার পিরিয়ড, এই জাতীয় সভা সমাবেশ খুব কম করবেন, করলে ভেঙে করবেন। করোনার পিরিয়ডটা পর্যন্ত একটু দূরত্ব মেনটেন করবেন। আপনারা সবাই সুখে থাকেন, সবার মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।